প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্রিন ভিউ ক্লিনিক টেলিপ্রেসক্রিপশন দেখবার জন্য। চলছে শীত, যাকে বসছে শীত। এই শীতে যারা আমাদের সিনিয়র সিটিজেন, বয়স্করা ভুগছেন বাত ব্যথা, হাঁটতে পারছেন না, ব্যথা উঠতে পারছেন না, চলতে পারছেন না। আজকের আয়োজন আমাদের এই বয়স্কদের জন্য বাত ব্যথার করণীয় কী, এই বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম। তিনি বিভাগীয় প্রধান, অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং সিনিয়র কনসালটেন্ট, বারাক পিআরপি মেডিকেল সেন্টার, ধানমন্ডি। প্রফেসর ডক্টর শহীদুল, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে সবসময় আলোচনা করি পিএলআইডি নিয়ে, লাম্বার পেইন নিয়ে, ব্যাক পেইন নিয়ে, কিন্তু এই যে বয়স্কদের যে অংশটা, অনেক বয়স্করাই কিন্তু ভুগছেন, ওনার হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, দাঁড়াতে পারছেন না, চলতে পারছেন। এই শীতে এই প্রকোপ যেন বেড়েই চলেছে। আসলে আপনি যদি একটু বলেন যে কেন তাদের এই শীতকালে এই বাত ব্যথাটা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। বাত ব্যথা সবসময় হয়, তবে কবি সাহিত্যিকরা বলেন না যে হাড় কাঁপানো শীত নামছে। হাড় কাঁপানো শীত। এই আজকে শীত একটু কম মনে হচ্ছে, কিন্তু গত কয়েকদিন আগে তো মানে প্রচণ্ড শীত, সত্যি সত্যি হাড় চলছে, এখন একটা শৈত্য প্রবাহও চলছে। হ্যাঁ, এখন এই শীতে মানে আমাদের স্পেশালি আমাদের জয়েন্টগুলোকে যদি কাজ দেওয়া যায়, অ্যাক্টিভ থাকে, তাহলে সেগুলো ভালো থাকে। তো এই শীতের মধ্যে কি হয়, প্রচণ্ড শীতের মধ্যে যারা বয়স্ক মানুষ, এরা তো মানে শীতের কারণে বাইরে বেশি বের হতে পারে না। বাইরে বেশি বের না হওয়ার কারণেই তাদের জয়েন্টটা একটু লেস মোবিলিটির কারণে, যে তাদের নড়াচড়া কম হওয়ার কারণে, যে তাদের যে এক্সিস্টিং যে সমস্যা ছিল, মনে করেন হয়তো কারো আর্থাইটিস ছিল, অস্টিও আর্থাইটিস ছিল, হ্যাঁ, কারো মনে করেন যে ডিজেনারেটিভ মানে স্পাইন পেইন ছিল, তো তাদের মুভমেন্ট আরও কমে যাওয়ার কারণে তাদের এই ব্যথাটা আরও বেড়ে যায়। আপনি জানেন যে আমাদের যে জয়েন্টের ভিতরে যে কার্টিলেজ থাকে, দুই হাড্ডির মাঝখানে যে কচকচা হাড় থাকে, সেই কচকচা হাড়ের কাজ হচ্ছে যে জয়েন্ট যখন মুভমেন্ট হবে, তখন কচকচা হাড্ডি থেকে মানে অটোমেটিক রস নিঃসরণ হবে, যেটা লুব্রিকেশনের কাজ করে। যেমন আমরা জানি কলকবজা চলতে মানে মোবিল লাগে, আমরা গাড়ির মধ্যে যে মোবিল দিয়ে যে আমাদের মোবিল ইউজ করি, যে মোটরের জন্য মনে করেন মোবিল লাগে, ঠিক সেই রকম আমাদের শরীরের ভিতরে সেই মোবিল তৈরি হয়, জয়েন্টের যে ফ্লুইড সেটা তো তৈরি হয়। কিন্তু এই যে জয়েন্টের মুভমেন্ট কম হলে সেই ফ্লুইড প্রোডাকশন কমে যায়। আবার আরেকটা জিনিস হয়, খেয়াল করবেন আপনি, যে আমরা যে গরমের দিনে আমাদের পিপাসা লাগে বেশি, সোয়েটিং হয়, আমরা বেশি বেশি পানি খাই। শীতের দিনে কিন্তু এটা একটু কম, সেজন্য আমাদের এমনিও কিন্তু পানি খাওয়া কম হয়। অনেকে আবার মনে করে বয়স্ক মানুষরা যে সে এক অজুতেই মনে করেন যে জোহর থেকে মনে করেন যে পড়বে, মাগরিবের নামাজ পড়বে, এরকম অজু রাখে, কাজে সে পানি টানি কম খায়। তো পানি কম খাইলে তার একটু মানে লেস হাইড্রেশন, মানে ডিহাইড্রেশনের মতো হয়। তো এই ডিহাইড্রেশন হইলেও জয়েন্টের ফ্লুইডের কিন্তু নিঃসরণটা কম হয়। আচ্ছা প্রফেসর ডক্টর শহীদুল, আমরা একটু আসি যে আসলে আমরা এই বয়স্কদের ক্ষেত্রে যে যে রোগগুলো আমরা পাই, যেমন একটা আছে অস্টিও আর্থ্রাইটিস, হ্যাঁ, একটা আছে বলে গাউট, হ্যাঁ, আরেকটা আছে আপনারা বলেন যে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়, আবার কেউ কেউ বলে যে ক্যালসিয়ামের ক্ষয়। আসলে এই বয়স্কদের শ্রেণীবিধে যে কোন রোগটাই আসলে শীতের মধ্যে বেশি আপনারা পান? জি, দেখেন, এই যে অস্টিও আর্থাইটিস, গাউট তো হলো, গাউট হচ্ছে আমাদের রক্তে যদি ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যায়, তাহলে মনে করেন যে জয়েন্টের এক ধরনের আর্থাইটিস হয়, জয়েন্টে পেইন হয়, সেটা হলো গাউট। এরকম যেমন রেড মিট, তারপর সিম জাতীয় খাবার, বিচি জাতীয় খাবার, এগুলো যারা খায়, আমাদের এই ইউরিক অ্যাসিড লেভেল বেড়ে যায়, তখন মানে জয়েন্টে ব্যথা হয়। এবং এই জয়েন্টে ইউরিক অ্যাসিড ইনফ্লামেশন করে জয়েন্টে, এবং মানে জয়েন্টের কার্টিলেজকেও ড্যামেজ করে কিন্তু এটা, হ্যাঁ। আর তাহলে এইটা কিন্তু মনে করেন যে ইউরিক অ্যাসিড যদি কমানোর ওষুধ আমরা মনে করেন যে সেবন না করে রুগীরা, তাহলে এটা শীত গ্রীষ্ম সবসময় এটা হতে পারে। এখন ওই যে বলছেন যে অস্টিও আর্থাইটিস, যে জয়েন্টের অস্টিও আর্থাইটিসের কারণে মনে করেন যে আমাদের মুভমেন্ট কমে যায়, তো তখন জয়েন্ট ফ্লুইড নিঃসরণ কম হয়, এবং আমাদের মাসলগুলোও একটু, যে মাসলগুলো যেমন একটা মানে তার যে অ্যাক্টিভ থাকলে, এক্সারসাইজ করলে, হাঁটাচলা করলে যে মাসলের মুভমেন্টটা যত ইজি থাকে, মুভমেন্ট কমে গেলে কিন্তু, এবং শীতের মধ্যে মনে করেন যে আমরা বয়স্করা যদি মানে জড়সড় হয়ে শুয়ে থাকে, তাহলে তার সেই মাসলের মুভমেন্টটাও কম হয়, মাসলটাও একটু মানে একটু স্টিকি হয়ে যায়, একটু টাইট হয়ে যায়। কাজেই এই সমস্ত কারণে এদের মধ্যে মানে অস্টিও আর্থাইটিসের পেইন কিন্তু মনে করেন যে হয়ে যায়, বেড়ে যায়। আর অস্টিওপোরোসিসের কথা বললেন, অস্টিওপোরোসিসও
স্পেশালি প্রাইমারি অস্টিওপোরোসিস যেটা, সেটা বয়স্কদেরই, এবং এটা মনে করেন যে এইটাও কিন্তু শীত গ্রীষ্মের সাথে কোনো মনে করেন যে এইটার কোনো পার্থক্য নেই। এটা যে কোনো বয়সী হতে পারে, যে সারা শরীরে ব্যথা, অথবা মানে পেইনের পাশাপাশি যে অল্প আঘাতে সে যদি মানে পড়ে যায়, তাহলে অল্প আঘাতেই তার হাড় মানে ভেঙে যেতে পারে, তার কারণ তার হাড়টা ভঙ্গুর হয়ে যায়। যে অস্টিওপোরোসিস মানে হলো যে হাড্ডির মধ্যে যে পোর থাকে, যে ছিদ্র ছিদ্র থাকে, যেমন আমরা জানি যে মৌমাছির যে চাক, ওখানে অসংখ্য ছিদ্র ছিদ্র থাকে। তো বয়স্ক মানে যখন আমরা ইয়াং থাকি এবং কায়িক পরিশ্রম করে বা এক্সারসাইজ করে যখন বোনসটা মানে আমরা শক্ত হিসেবে মনে করেন যে তৈরি করি, শক্ত বানাই, সেটা এক্সারসাইজ করলে এবং মানে নিউট্রিশাস ফুড আমরা যদি খাই, তাহলে বোনস কিন্তু মানে মোর ক্যালসিয়াম এবং মিনারেলসকে রিজার্ভ করে, মানে তার ভিতরে জমা করে রাখে, এবং হাড্ডি কিন্তু মনে করেন যে শক্ত হয়। তো অস্টিওপোরোসিস হলে এই যে তার যে বোন মিনারেল যে ডেনসিটি, এটা কমে যায়, যার ফলে তার হাড্ডির ভিতরে যে পোরোসিটি ছিল, ছিদ্র ছিদ্রগুলো ছিল, ওইটা আগের চেয়ে বড় বড় হয়ে যায়। বড় হয়ে গেলে আপনি বুঝতেই পারছেন যে মানে একটু হালকা হয়ে যাচ্ছে, কাজে সে মনে করেন যে ভঙ্গুর হয়ে যাচ্ছে। কাজে এটা শীত গ্রীষ্ম সবসময় এটা কিন্তু। তবে আরেকটা জিনিস আমরা দেখি, আপনি যদি খেয়াল করেন, আমরা আমাদের সিনিয়র সিটিজেনদের দেখি যে তারা আসলে যখন মসজিদে নামাজ পড়তে যায় বা কোনো একটা অনুষ্ঠানে যায়, তারা কিন্তু আসলে চেয়ারে বসে নামাজ পড়ে। তাদের কিন্তু আসলে কারো হাঁটু ব্যথা, কারো কোমর ব্যথা। তো আমি যেটা বলছিলাম যে অনেক সময় ডিস্কের সমস্যা, পিএলআইডি, এটা কি এই বয়স বাড়ার সাথে সাথে পিএলআইডি বেড়ে যায় কিনা? হ্যাঁ, পিএলআইডি দেখেন, পিএলআইডি এর উপরে তো আমি এমএসসি থিসিস করেছি। পিএলআইডি যে কোনো বয়সী হতে পারে, তবে যে বয়সটা মানুষ অ্যাক্টিভ লাইফ লিড করি আমরা, এটা মানে বলা হচ্ছে ধরেন যে 16 বা 18 থেকে হয়তো 60-65 পর্যন্ত মানুষ তো পরিশ্রম করি, আমরা পরিশ্রম করি, বাইরে বের হই, তো এই সময় মানে এই ডিস্ক প্রোলাপস হওয়ার মানে বেশি সম্ভাবনা থাকে। তো কোমর ব্যথা শুধু মানে ডিস্ক প্রোলাপসই কিন্তু একমাত্র কারণ না, ডিস্ক প্রোলাপসই হলো একটা মেইন কারণ, একটা বড় কারণ। কিন্তু ডিস্ক প্রোলাপস ছাড়াও আমাদের এই যে ডিজেনারেটিভ প্রসেস বা অস্টিওআর্থ্রাইটিস কিন্তু মানে স্পাইনে হয়, এবং আমাদের ফ্যাসেট জয়েন্ট আছে, ওই ফ্যাসেট জয়েন্টগুলো মনে করেন যে লুজ হয়ে যায়, যে তাকে যে ধরে রাখার যে লিগামেন্টগুলো, এগুলো ডিজেনারেশন হয়, যার ফলে ফ্যাসেট জয়েন্ট মনে করেন যে নড়বড়ে হয়ে যায়, মানে ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথি আমরা মনে করেন যে বলি। এছাড়া আমাদের যে লিগামেন্টগুলো থাকে, যেমন ধরেন যে অ্যান্টি লঙ্গিটিউডিনাল লিগামেন্ট বলি আমরা, যে আমাদের স্পাইনাল কলামের সামনে থাকে, এবং পিছনে থাকে পোস্টেরিয়র লঙ্গিটিউডিনাল লিগামেন্ট। এরপরে আরও লিগামেন্ট যে এগুলোতে থাকে, সেগুলো কিন্তু তার যে লিগামেন্ট হবে ইলাস্টিক, এটা রাবারি অনেকটা। তো ইয়াং মানুষ আমরা যারা আছি, এদের আমাদের লিগামেন্টগুলো হলো রাবারি। তো তাদের মনে করেন যে টেনশন পাওয়ার বেশি, যে তাদের মনে করেন ইলাস্টিসিটি এটা বেশি। কিন্তু যখন বয়স হয় তখন এগুলো কিন্তু একটু ভঙ্গুর হয়ে যায়, তার ইলাস্টিসিটি কমে যায়। ইলাস্টিসিটি কমে গেলেই তো তখন কিন্তু অল্প আঘাতেই ওখানে ওয়ার অ্যান্ড টিয়ার হয়, যার ফলে নানাবিধ মানে বয়স বেশি হলে তারপর ডিস্কের ভিতরে আমাদের যে জেলি থাকে, যে ডিস্কের দুইটা অংশ আমরা জানি, যে বাইরের দিকে থাকে অ্যানুলাস ফাইব্রোসাস, ভিতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস, এবং নিউক্লিয়াস পালপোসাসটা হলো মোস্টলি কিন্তু লিকুইড, এটা ওয়াটারি কম্পোনেন্ট, জেলি লাইক সাবস্টেন্স হিসেবে থাকে। এটা তো আমাদের মানে শক অ্যাবজর্বার হিসেবে মনে করেন যে কাজ করে। তো বয়স যখন বাড়তে থাকে, এই যে বিভিন্ন সময় যে অ্যানুলাস ফাইব্রোসাসের যে টিয়ার হয়েছে, এই টিয়ার দিয়ে ওই যে ভিতরে যে পানি ছিল, এটা কিন্তু লিক হয়ে মনে করেন যে আউট হয়ে যায়, পানিটা আউট হয়ে গেলে তখন এই যে ডিস্কের তখন মানে ডিহাইড্রেটেড হয়ে যায় ডিস্ক। তো ডিহাইড্রেট হয়ে গেলে এই ডিস্কেরও ইলাস্টিসিটি কমে যায়, তার যে শক অ্যাবজর্পশন করার ক্ষমতা সেটা কিন্তু কমে যাচ্ছে। কাজেই মানে এইটাও কিন্তু কার্টিলেজও কিন্তু ভঙ্গুর হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, যে বোনস বললাম, ওই যে আমাদের অস্টিওপোরোসিস বলেছি, যে এই অস্টিওপোরোসিসটা তো মানে মেনলি আক্রান্ত হয় হলো বোনস। অস্টিওপোরোসিস বোনসের ক্ষেত্রেই মানে মনে করেন যে প্রযোজ্য আর কি। তো এই বোনসও তো ভঙ্গুর হয়ে যাচ্ছে, যে তার পোরোসিটি বেড়ে যাচ্ছে, তার ভিতরে যে ক্যালসিয়াম মিনারেলস ছিল এগুলো কিন্তু মনে করেন যে পরিমাণে কমে যাচ্ছে। কাজেই এবং এখানে অনেক সময় অস্টিওপোরোটিক ফ্র্যাকচার হয়, যে হঠাৎ করে মনে করেন এরকম হয়, আমরা পেশেন্টদের দেখেছি যে বাসে করে যাচ্ছে, বাসের পিছনে সিট পড়েছে, তো স্পিড ব্রেকার আছে রাস্তায়। আমাদের দেশে তো স্পিড ব্রেকার আছে, বিশ্বের অনেক দেশে কিন্তু সভ্য দেশগুলোতে আমরা স্পিড ব্রেকার দেখি না, কিন্তু আমাদের দেশে স্পিড ব্রেকার আছে আর কি। হয়তো ড্রাইভাররা নিয়মকানুন বেশি মানে না বলেই বোধ হয় এরকম বাধ্যতামূলকভাবে সে যাতে গতি কমাতে বাধ্য হয়। তো পিছনে যদি মনে করেন জাম্পিং করে, তো যে ব্রেক করা হয় নাই, স্পিড ব্রেকার জাম্পিং করলো,
তো ওই যে জাম্প করে একটু মানে হয়তো মনে করেন যে একটু 1 যে ফিট আঘাত উঁচু পেল। হয়ে যে সিম্পল একটু আঘাত পায় অতি দেখা যাচ্ছে যে Fracture হয়ে যেতে মেরুদণ্ড অস্টিওপোরোটিক যে ভার্টিব্রা সেটা কিন্তু ফ্র্যাকচার হয়ে গেছে। না তাহলে এই যে একাধিক আপনি যে কথা বললেন যে আমরা আসলে একটা কথা যদি আসি যে ডিজেনারেটিভ চেঞ্জ মানে বয়সজনিত কারণে তার হাড়ের ক্ষয়, বয়সজনিত কারণে তার লিগামেন্টটা দুর্বল হয়ে যাওয়া, তার মাংসপেশি যে মাংসগুলো অ্যাক্টিভ মানে হাঁটার জন্য দৌড়ানোর জন্য যে অ্যাক্টিভিটিগুলো করে সেগুলো একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে সে আসলে বেড রিটেন হয়ে যাচ্ছে, বিছনায় পড়ে যাচ্ছে। জি পরিত্রাণের উপায় কি, কিভাবে আমরা এখান থেকে উত্তরণ করতে পারি, জি পরিত্রাণের আরো ভালো রাখতে চাই হ্যাঁ 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 বয়স্কদের? হ্যাঁ উপায় হচ্ছে হ্যাঁ আমরা বয়স্কদের ভালো রাখতে চাইলে বয়স্কদের লাইট এক্সারসাইজ করতে হবে এবং তারা মনে করেন হাঁটাহাঁটি করবে, যে নিরাপদ জায়গায় তারা হাঁটবে, যেমন পার্কে হাঁটতে পারে, অথবা যদি মনে করেন যে প্রশস্ত ফুটপাথ হয় তাহলে সেখানে তারা হাঁটতে পারে। তার মানে তাকে অ্যাক্টিভ থাকতে হবে, ঘরের মধ্যে বসে থাকা যাবে না। কিন্তু এনে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে তার বোন হেলথও কিন্তু ভালো থাকবে, জয়েন্টগুলোর মুভমেন্ট হবে, যার ফলে মানে জয়েন্ট ফ্লুইড তৈরি হবে, হ্যাঁ কার্টিলেজগুলো ভালো থাকবে। হ্যাঁ আর হলো যে তাদেরকে পরিমিত পরিমাণে যে পুষ্টিকর খাবার এবং ক্যালসিয়াম এবং মিনারেলস আছে এরকম খাবার, মানে তারপরে টাটকা শাকসবজি, ফল ফ্রুটস, এগুলো মনে করেন যে খাদ্যাভ্যাস মনে করেন যে তাদেরকে এই খাবারগুলো প্রোভাইড করতে হবে। এরপরে মানে স্মোকিং যদি কেউ করেন তাহলে স্মোকিংটা তার বাদ দেওয়া উচিত। তার কারণ স্মোকিংয়ের ভিতরে যে ধূমপানের মধ্যে যে নিকোটিন আছে সেটা কিন্তু কানেকটিভ টিস্যুকে মানে ডিস্ট্রাকশন করে, কানেকটিভ টিস্যুকে ক্ষয় করে, কাজে ডিস্ক প্রলাপসের একটা বড় কারণ কিন্তু স্মোকিং। তারপর অ্যালকোহল আমাদের দেশে আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, এই কারণেই কিন্তু অ্যালকোহলিজম আমাদের দেশে কম। হ্যাঁ কিন্তু তারপরেও মনে করেন যে যাদের যদি কারো অভ্যাস থাকে তাহলে সেটা মনে করেন যে পরিহার করা উচিত। হ্যাঁ আর মানে অলওয়েজ যে এখানে একটু হেঁটে যাওয়া সম্ভব, আমরা সেখানে রিক্সাতে বা অটোতে উঠবো না। হ্যাঁ তাহলে এইভাবে কিন্তু মনে করেন যে ভালো থাকা যাবে, যে একটু শারীরিক পরিশ্রম করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে, ব্যায়াম করতে প্রফেসর হবে। ডক্টর শহীদুল, একটি প্রশ্ন আমরা প্রায় রোগীদের কাছে পাই, ধরেন একজন ডায়াবেটিক পেশেন্ট, একটু সিনিয়র সিটিজেন, হ্যাঁ তাদের অন্য কোমরবিড কন্ডিশন, আমরা যখন পরামর্শ দিই যে আপনি একটু হাঁটবেন সকালবেলা অথবা বিকালবেলা আপনি 30 মিনিট হাঁটবেন, ওনার উত্তরটা আসে এই যে আমার কোমর ব্যথা, আমি হাঁটতে পারি না, বা আমার হাঁটুতে ব্যথা, আমি হাঁটতে পারি না। এই যে সিনিয়র সিটিজেনরা, তারা এই ব্যথা নিয়ে তারা হাঁটবে না, বা কিভাবে হাঁটা উচিত সেটা যদি একটু পরিষ্কার করে বলতে। এখন আসলে ব্যথা থাকলে, ব্যথা হলো দুনিয়ার সবচেয়ে কষ্টকর অভিজ্ঞতা এবং কষ্টকর মনে করেন যে সিমটম। আমি রুগীদের অনেক সময় বলি, রুগীরা যে বলে যে স্যার পেন কিলার খাবো না, তখন আমি বলি যে দেখেন এই ব্যথা যদি না থাকতো তাহলে আমার মতো ডাক্তার দরকার হতো না, এত ডায়াগনস্টিক সেন্টার দরকার হতো না, এত হসপিটাল দরকার হতো না। তাহলে কি করার, এই ব্যথাকে নির্মূল করতে হবে বা ব্যথাকে কন্ট্রোলের পর্যায়ে নিয়ে আসতে হবে। কাজে যদি কারো অস্টিও আর্থাইটিস থাকে তাহলে সেটা চিকিৎসা করতে হবে। এখন কিন্তু ভালো চিকিৎসা আছে অস্টিও আর্থাইটিসের। যে আগে বলা হতো যে অস্টিও আর্থাইটিস হচ্ছে হাঁটুর ক্ষয়টা হচ্ছে নদীর ভাঙনের মতো, যে এটাকে কোনোভাবেই করা যায় না, কিন্তু এখন কিন্তু নতুন আধুনিক চিকিৎসা আসছে, পিআরপি, তারপর স্টেম সেল, এই সমস্ত চিকিৎসা আসছে। পিআরপি হচ্ছে প্লেটিলেট রিচ প্লাজমা, যে প্লেটিলেট রিচ প্লাজমা হচ্ছে আমাদের শরীরের রক্ত থেকে, যে রোগীর নিজের রক্ত থেকেই একটু রক্ত নিয়ে ওইটাকে সেন্ট্রিফিউজ করে রক্তরসটা আলাদা করা হয়, এবং এইভাবে আলাদা করা হয় যে তার ভিতরে আমাদের যে রক্তের যে থার্ড মানে সেলটা, প্লেটিলেট বা অনুচক্রিকা আমরা বলি, এইটাকে মানে বেশি পরিমাণে থাকে এই রক্তরসের মধ্যে। এবং এই রক্তরসের মধ্যে যে প্লেটিলেট থাকে, এই প্লেটিলেটের মধ্যে প্লেটিলেট ইজ ফুল অফ মানে গ্রোথ ফ্যাক্টরস, 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা ইনজুর্ড টিস্যুকে আবার রিজেনারেট করতে সাহায্য করে। যেমন আমাদের কার্টিলেজের সেলের নাম হলো কন্ড্রোসাইট। প্লেটলেট কী করে, প্লেটলেটের যে গ্রোথ ফ্যাক্টর আছে সেটা ওই কন্ড্রোসাইটকে উদ্দীপ্ত করে, স্টিমুলেশন করে, যে নতুন করে আবার কন্ড্রোসাইট তৈরি করো, যার ফলে আমরা দেখি যে আমরা 3 কোর্স ইনজেকশন দিই পিআরপির। ইউজুয়ালি আমরা অনেক সময় বলি যে খুব গ্রোথ অস্টিও আর্থাইটিস হলে 5 কোর্স লাগে। তো আমরা যখন দেখি যে তার চিকিৎসা শুরু করার আগে তার হাঁটুর হাড্ডি একটার সাথে একটা মিশে গিয়েছিল, কিন্তু পিআরপি দেওয়ার পরে 3-4 মাস পর আবার আমরা যখন এক্স রে করি আমরা দেখি ওখানে স্পেসটা তৈরি হয়েছে। তার মানে এইটাই হচ্ছে যে তার যে কার্টিলেজ আবার ওখানে তৈরি হয়েছে। কারণ আমরা যখন এক্স রে করি আমরা যখন দেখি 2 হাড্ডির মাঝখানে ফাঁকা জায়গা, ওই জায়গাটা কিন্তু আসলে ফাঁকা না, ওখানে কার্টিলেজ থাকে। কার্টিলেজ হচ্ছে রেডিওলুসেন্ট, বোনস হলো রেডিও অপেক, এক্স রেতে দেখা যাবে না, এক্স রেতে দেখা যাবে, এক্স রেতে মনে হবে ফাঁকা। এই ফাঁকা থাকাটাই আমরা
রেডিওলজিক্যাল টার্মে বলি যে রেডিওলুসেন্ট, আর হার্ডি হলো এক্সরে দেখা যায়, সেজন্য ওটা রেডিও অপেক। তো এই পিআরপি নিয়ে কিন্তু মানে পিআরপি নিয়ে কিন্তু সক্ষম থাকতে পারে। আমাদের থাউজেন্ডস অফ প্যাশেন্টস আর টেকিং পিআরপি অ্যান্ড গেট মানে, এবং তারা এই মানে ইসের অস্টিও আর্থাইটিসের দুঃসহ কষ্ট থেকে তারা কিন্তু অনেকে রিলিফ পাচ্ছেন, এবং তারা আবার নর্মাল নিয়মে নামাজ কালাম পড়তেছেন। এটা কিন্তু আমরা বলি শহীদুল একটা নতুন দিগন্ত উন্মোচন করেছে পিআরপি। কারণটা হলো যে আমরা দেখেছি অনেক সিনিয়র সিটিজেনরা তার ব্যথা, পেইন কিলার, ব্যথা, আপনি বলেছেন যে ব্যথা ছাড়া তো আপনার কাছে আসতো না বা হসপিটালও যেত না। তো এই ব্যথার জন্য তাকে ব্যথার ওষুধ খেতে হয়, এবং এই ব্যথানাশক ওষুধ খেতে খেতে ব্যথা তো যায় না, কারণ ব্যথা রয়েই যাচ্ছে। দীর্ঘদিন খাওয়ার ফলে আমরা দেখি যে এই সিনিয়র সিটিজেনদের কিডনি সমস্যাটা কিন্তু আমাদের হচ্ছে খুব কমন কজ, কিন্তু ডায়াবেটিসের পরেই কিন্তু পেইন কিলারের কারণে আমাদের কিডনিটা আমরা হারাতে হচ্ছে, কিডনি কিন্তু ফেল করছে। তো এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা অ্যালার্মিং বিষয় যে এই পেইন কিলার ছাড়া আমরা এই সিনিয়র সিটিজেনদের আর কিভাবে এই ব্যথাগুলো কমাতে পারি। হ্যাঁ, এই তো আমি যে এটা বললাম যে পিআরপি নিলে তার পেইন কিলার খাওয়া লাগবে না। পিআরপি নিলে তার কার্টিলেজ তৈরি হবে, এবং যার ফলে হাড়ে হাড়ে আর ঘষা লাগবে না। এবং কার্টিলেজ যখন ওপেন হয়ে মানে হাড় যখন ওপেন হয়ে যায়, তখন আমরা নার্ভ এন্ডিং বলি, যেগুলো নার্ভ এন্ডিংগুলো এক্সপোজ হয়ে যায়, যার ফলে আমাদের পেইন অনুভূত হয়। তো পিআরপি নিলে এটা মানে আমাদের 80 to 90% পেশেন্ট কিন্তু মানে পিআরপি নিয়ে বেনিফিটেড হচ্ছে, আবার তারা নর্মালভাবে নামাজ কালাম পড়তে পারতেছে। তার মানে আমরা বলতে পারছি যে পিআরপির মাধ্যমে তার পেইন কিলারটা আসলে আমরা পেইন কিলার ছাড়াই তার রোগটা আসলে নর্মালে আনা সম্ভব। আর আরেকটি বিষয় ডক্টর শহীদুল বলি যে অনেক সিনিয়র সিটিজেন তারা বলছেন যে ক্যালসিয়ামের ক্ষয় হয়েছে, বিদেশেও আমরা দেখি অনেক সময় সাপ্লিমেন্টালি ক্যালসিয়াম দেওয়া হচ্ছে। আসলে একটি মানুষের ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট কত এবং তার এই সিনিয়রদের কতটুকু ক্যালসিয়াম খাওয়া উচিত? আবার অনেকেই বলে থাকে যে দীর্ঘদিন ক্যালসিয়াম কারণে তার কিডনিতে পাথর হয়েছে। আপনি যদি ব্যাখ্যা করেন। হ্যাঁ, এটা একটা চমৎকার প্রশ্ন করেছেন। এই ধারণা আছে। আমাদের দৈনিক একটা অ্যাডাল্ট মানুষের ক্যালসিয়াম লাগে দৈনিক 1000 মিলিগ্রাম থেকে 1200 মিলিগ্রাম, হ্যাঁ, মানে অ্যারাউন্ড 1 গ্রাম। হ্যাঁ, তো 1000 থেকে 1200 মিলিগ্রাম হলে যদি তার এটার চেয়ে আমাদের খাদ্যের মধ্যে এটার চেয়ে কম থাকে, তাহলে তাকে সাপ্লিমেন্ট নিতে হবে। এবং আমাদের বয়স্ক মানুষদের আসলে সাপ্লিমেন্ট দরকার হয়, যে 60-র উপরে বয়স গেলেই কিন্তু মনে করেন সাপ্লিমেন্টটা দরকার হয়। তখন আমাদের ভিতরে আল্লাহ তাআলা ক্যালসিয়াম হোমিওস্টেসিস মেকানিজম দিয়ে দিয়েছে, এবং বেশ কিছু মেকানিজম কাজ করে। এর ভিতরে প্যারাথয়রয়েড হরমোন হচ্ছে একটা, যে এইটা ক্যালসিয়াম মেটাবলিজমে ক্যালসিয়ামকে একটা নির্দিষ্ট লেভেলে রাখার জন্য ভাইটাল রোল প্লে করে। তো সেজন্য আপনি যদি ধরেন দৈনিক 5 গ্রাম 5000 মিলিগ্রাম আপনি মনে করেন ক্যালসিয়াম খাইলেন, তাহলে এটা কিন্তু আপনার ভিতরে থাকবে না, কারণ কিডনি আপনাকে এটাকে এক্সক্রিট করে দিচ্ছে। আপনার যে 1000 বা 1200 দরকার সেটাই লাগবে। হ্যাঁ, বেশিটা কিন্তু থাকবে না, এটা চলে যাবে। কিন্তু সেই জন্যই যা লাগবে সেটাই খাওয়া উচিত, এর কমও না মনে করেন যে বেশিও না। অনেক সময় তো ফুড থেকে আমরা খাবার থেকে কিন্তু ক্যালসিয়াম সংগ্রহ করছি, যেমন আপনারা বলে থাকেন যে মলা মাছ, তারপর আপনারা যে মিল্ক প্রোডাক্ট, এগুলোতে কিন্তু ক্যালসিয়াম আছে। তারপরে যদি কোনো প্রয়োজন হয় ক্যালসিয়ামের সেক্ষেত্রে তখন আমরা তো এখানে আজকের দিনে আরেকটি খুব ভাইটাল ইস্যু আসছে যে ভিটামিন ডির অভাবে ওনাকে এই ধরনের মানে যারা সিরিয়াস তাদের অস্টিওপোরোসিস হচ্ছে বা হাড় ক্ষয় হচ্ছে, ভিটামিন ডি। তো এইটা আসলে কতদিন খাওয়া উচিত, বা এটা পরীক্ষা করে খাওয়া উচিত কিনা, বা কি ডোজেই খাওয়া উচিত? আসলে ভিটামিন ডির পরীক্ষা করা যেতে পারে, তবে ভিটামিন ডি এখনও রিলেটিভলি একটু কস্টলি পরীক্ষা। এটা ধরেন যে 2500-3000 টাকা লাগে মানে ভিটামিন ডি লেভেল চেক করতে। তো আমরা মনে করেন যে বুঝি বয়স্ক মানুষ তার হাড় একটা এক্সরে করলে মানে হাড়ের কন্ডিশন দেখে যে তার বোন মিনারেল বিএমডি, আইডিয়ালি বিএমডি মনে করেন যে করতে বলতে পারেন আপনি, কিন্তু সেটাও একটু রিলেটিভলি দামি। তো আমাদের দেশে আমাদের এক স্যার ছিলেন প্রফেসর এম এ আজহার স্যার, আমাদের রাজশাহী মেডিকেলের হেড ছিলেন, আবার সলিমুল্লাহ মেডিকেল কলেজের হেড এবং প্রিন্সিপাল ছিলেন। স্যার বলতেন একটা কথা, ওইটা আমি খুবই মানে ফলো করি এবং মনে করি। বলছেন যে দেখেন, আপনার জন্ম যদি বাংলাদেশে হয় তাহলে আপনি কাঁটা চামচ দিয়ে না খেয়ে হাত দিয়েই খান। হ্যাঁ, সেজন্য অনেক আমরা আমাদের ক্লিনিক্যাল আইকে যদি করি, আমরা কাজে লাগাই, আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা মনে করেন যে ছাড়াই আমরা মনে করেন চিকিৎসা করতে পারি। সেজন্য ভিটামিন ডি লেভেল করলেন কি না করলেন এটা খুব বেশি ভাইটাল না। হ্যাঁ, কিন্তু আপনার হার্টের জন্য একটা ইসিজি করতে হবে বা ইকো করতে হবে, প্রয়োজনে এনজিওগ্রাম করতে হবে, কারণ ওইটা আপনার লাইফ সেভিং। ওটা যদি আপনি মিস করেন তাহলে জীবন চলে যেতে পারে।
তো ভিটামিন ডি যদি আপনি পরীক্ষা না করেন এটা জীবন চলে যাওয়ার মতো কোনো বিষয় না। সে এজন্য আমরা মানে আমাদের অনেকেরই দেখতে পাচ্ছি যে ভিটামিন ডি এর অভাব পরিলক্ষিত হচ্ছে, কারণ আমরা সানলাইটের এক্সপোজার হচ্ছি না আমাদের কাজের কারণে। আমাদের মনে করেন যে গাড়িতে উঠলে রোদে আমাদের পায় না, তারপরে আমরা এসি রুমে থাকি, তারপর আবার মনে করেন যে মা বোনেরা যারা আছে অনেকে পর্দানসীন আছে। তো এজন্য আমাদের ভিটামিন ডি অনেক সময় মনে করেন সাপ্লিমেন্ট দরকার হয়। ভিটামিন ডি ক্যালসিয়ামকে হাড়ের ভিতর ঢুকাইতে সাহায্য করে। এছাড়া ভিটামিন ডি একটা অ্যান্টিঅক্সিডেন্ট। তারপরে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ভিটামিন ডি এর অভাবে হার্ট অ্যাটাক হতে পারে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি থাকে তাহলে ইনফার্টিলিটি, হ্যাঁ, যে প্রজনন সক্ষমতা আমাদের এটা মনে করেন যে কমে যেতে পারে। এরকম আরও নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে। কাজে ভিটামিন ডি একটা খুবই প্রয়োজনীয় জিনিস। এটা আমরা মনে করি সাপ্লিমেন্ট মনে করেন দিয়ে থাকি। আমরা অনেক সময় 3 মাসের জন্য সাপ্লিমেন্ট দেই, যে এটা যদি সারা বছর খায় তাহলে আবার ভিটামিন ডি টক্সিসিটি একটা মনে করেন যে বিষয় থাকে। সেজন্য বছরে যদি একবার 3 মাস করে একটা ডোজ নেয় বয়স্করা, তাহলে এটা আমি মনে করি যে তাদের ডিমান্ডটা মানে ফুলফিল করবে। এটা ক্যাপসুল হিসেবে পাওয়া যায়, পাউডার হিসেবে পাওয়া যায়, ইনজেকশন হিসেবে পাওয়া যায়। তো আমার মনে হয় ইনজেকশনের চেয়ে ইনজেকশন ভাঙতে হয়, ভেঙে ওই পানিটা দুধের সাথে মিলিয়ে খেতে হয়। এছাড়া এখন ক্যাপসুল বা ওরাল ফর্ম আসছে অথবা পাউডার ফর্ম আছে, এগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু মনে করেন যে এতেও বেশ মনে করেন যে ডিমান্ডটা আমাদের ফিল আপ হয়ে যাচ্ছে। 40,000 ডোজ আছে, সপ্তাহে করে খেলেও কিন্তু হয়ে যাচ্ছে। প্রফেসর ডক্টর শহীদুল, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আমাদের যারা বয়স্ক আছেন বা সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য সংক্ষিপ্ত আকারে যদি কোনো পরামর্শ থাকে আপনার। জি, বয়স্ক রোগীদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে যে আমাদের আমরা এখনও মানে মধ্যবয়সী, আমরা এক সময় বয়স্ক হয়ে যাব। তো বয়স্করা যারা আছেন তারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তবে বয়স্কদের অ্যাক্টিভ রাখার জন্য, ভালো রাখার জন্য আমরা যারা ইয়াং আছি, আমাদের কিন্তু অনেক মনে করেন যে ভূমিকা আছে। যে আমাদের বাবা মা যেন যত্নে থাকে, যে তার কোনো নিউট্রিশনের অভাব হলো কিনা, তার একটা কোনো মনে করেন শারীরিক সমস্যা হলো কিনা, তাহলে আমরা যেন তাকে চিকিৎসার কাছাকাছি পৌঁছাতে পারি। আর তারা নিজেরা কী করবেন, হাঁটবেন, হালকা ব্যায়াম করবেন, পর্যাপ্ত পানি খেবেন, সুষম খাবার খাবেন, এগুলি তাদের জন্য। প্রফেসর শহীদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা বয়স্ক আছেন তাদের প্রতি আমার যত্নর হাত বাড়িয়ে দিন। তাদের ব্যথা বেদনায় ডাক্তার দেখিয়ে চিকিৎসা নিন এবং সুষম খাবার, বিশেষ করে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে এবং রোদে ভিটামিন ডি নিশ্চিত করতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।